আজকের সহশ্রী অনুষ্ঠানের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আছে আকাশ চক্রবর্তী নির্ঝর। আমি যতদূর জানি সে আবৃত্তিকার এবং নাট্য অভিনেতা। এর বাইরেও আর নতুন কোনো প্রতিভা, গোপন কোনো প্রতিভা আছে কিনা সেই সম্পর্কে আরো আমরা আজকে জানতে চাইব ওর কাছ থেকে। তো নির্ঝর, তোমার পরিচয় বা তোমার আগ্রহ, তুমি কোন জগতে আছো সেই সম্পর্কে কিছু বলো। আমার নাম আকাশ চক্রবর্তী নির্ঝর। আসলে ভাই, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি সরাসরি দেখছেন। আমার নাম আকাশ চক্রবর্তী নির্ঝর। আমি এসেছি যাত্রাবাড়ি, ঢাকা থেকে। আর পড়াশোনা হচ্ছে মার্কেটিংয়ে অনার্স শেষ করেছি। খুব শীঘ্রই মাস্টার্সে ভর্তি হব। পাশাপাশি আবৃত্তি করছি 2013 থেকে আমি সাংগঠনিক আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছি। আর মঞ্চ নাটকে কাজ করি, থিয়েটারে আছি, প্রাঙ্গণে মোড় থিয়েটারে। আর আমার আবৃত্তি সংগঠনের নাম স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র। আমার আবৃত্তির গুরু জনাব মাহিদুল ইসলাম মাহি। তো অনেক সময় দেখি আমরা যারা অভিনেতা মাঝে মাঝে তারা আবৃত্তির জগতে চলে আসেন, আবার অনেক আবৃত্তির জগতের লোকেরা তারা অভিনয়ের মধ্যে ঢুকে পড়েন। আমি অভিনয় জগতে কখনোই ঢুকতে পারিনি, ওই প্রতিভাটা আমার নেই। কিন্তু আমি তোমার কাছ থেকে জানতে চাই যে আবৃত্তি এবং অভিনয় বা নাট্য জগৎ, এটার মধ্যে কি কোনো কোরিলেশন বা কোনো যোগাযোগ আছে কিনা? অবশ্যই আছে। কেন আছে বলছি। আমি প্রথমে 2012-তে অভিনয়ের একটা কোর্সে ভর্তি হই চারুনিরামে। ওখানে আমাদের টিচার ছিলেন জনাব কাজী রাকায়েত স্যার। তো আমাদের সেই অ্যাক্টিং এর কোর্সে একটা টপিক ছিল উচ্চারণ, একটা টপিক ছিল আবৃত্তি। তো সেখানে আমাদেরকে আবৃত্তি শেখানো হয়েছে। পরবর্তীতে আমি যখন মঞ্চে অভিনয় করা শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে যে একজন অভিনেতার জন্য শুদ্ধ উচ্চারণে কথা বলাটা কিংবা তার স্বর তৈরি করাটা খুবই জরুরি, কারণ অভিনয়ের জন্য কণ্ঠস্বর অনেক বড় ভূমিকা রাখে। তখন আমি চিন্তা করেছি যে আমার অভিনয়ের দক্ষতা বাড়ানোর জন্য বা শক্তিশালী অভিনেতা হওয়ার জন্য আমাকে একটু কণ্ঠস্বর নিয়ে কাজ করা উচিত, উচ্চারণ নিয়ে কাজ করা উচিত। তো তখনই কিন্তু আমি একটি আবৃত্তি সংগঠনের সাথে যুক্ত হই। আবৃত্তি সংগঠনে যুক্ত হওয়ার উদ্দেশ্য আমার এটা ছিল না যে আমি আবৃত্তি শিল্পী হব শুরুতে। এবং আমার মনে আছে, আমি যখন কোর্স শেষ করি, আমাকে আমার একজন সিনিয়র আপু জিজ্ঞেস করেছিল যে আপনাকে কি আমরা আবৃত্তি শিল্পী হিসেবে পাবো না আবৃত্তি কর্মী হিসেবে পাবো। তো তখন বলেছিলাম যে আমি তো আসলে আবৃত্তি শিল্পী যে আমি হব বা হতে পারি এটা আমার মাথায় ছিল না, অভিনয়টাই ছিল সবকিছু। তো তখন আমি বলেছিলাম যে আবৃত্তি কর্মী হিসেবে থাকবো। তো পরবর্তীতে যেটা হলো, সংগঠনের সাথে থাকতে থাকতে আবৃত্তির এমনই প্রেমে পড়েছি যে একটা সময় আবৃত্তিটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া শুরু হলো। তারপর আস্তে আস্তে আপনাদের আশীর্বাদে এখন আবৃত্তি শিল্পী হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, কিন্তু হওয়ার চেষ্টা করছি। আমার প্রশ্ন হচ্ছে, তোমাকে যদি বেছে নিতে বলা হয় কোনটা বেছে নিবে? অভিনয়ের জার্নি 2012 থেকে আর আবৃত্তির 2014 থেকে। তো এখন 2021, এখন পর্যন্ত যেহেতু দুইটাই একসাথে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি, আমার আসলে ছাড়ার কোনো ইচ্ছা নাই। আমি দুইটাই একসাথে কন্টিনিউ করতে চাই। এটা অনেকটা বাবা এবং মার মধ্যে নির্বাচন করার মতো, যে কোনোভাবেই দুজনের একজনকে বাদ করা যাচ্ছে না, এরকম কি? একদম। এবং মজার বিষয় হচ্ছে ভাইয়া, আমি যখন আবৃত্তি সংগঠনে আবৃত্তি করার চেষ্টা করি, তখন আমার গুরু আমাকে বলে যে নির্ঝর অভিনয় করিস না। আমার যখন আমি থিয়েটারে অভিনয় করতে যাই, তখন আমাকে ওখানকার যিনি ইনস্ট্রাক্টর, ডিরেক্টর, তিনি বলে যে এটা কিন্তু আবৃত্তি না, অভিনয়। মানে একটা ডিপার্টমেন্টে যখন কাজ করি, আরেকটা ডিপার্টমেন্ট আমাকে টানে, আমি যে ভুলে যাই তা না, সাথে সাথে। তো আবৃত্তি অভিনয় আমার কাছে মনে হয় রিলেশনটা খুবই স্ট্রং। তার মানে কেউই আসলে তোমাকে ছাড়তে চাচ্ছে না, তুমি যে ফিল্ডে যাও সেখানে একটা ভালো ভূমিকা রাখো বা চেষ্টা করো, প্রাণান্ত চেষ্টা। আমি চেষ্টা করি। আর কিছু পারো কি যেটা আমরা জানি না? আর পারি বললে ভুল হবে, সেটা হচ্ছে আমার গান শেখার খুব ইচ্ছা ছিল। আমার বাবা একজন গানের শিক্ষক, তিনি পেশাগতভাবেই গানের শিক্ষক, কিন্তু আমার কখনো গান শেখার সুযোগ হয়নি।
সুযোগ হয়নি এই কারণে যে আমার বাবা চায়নি আমি গানের জগতে আসি। কিন্তু ওই হয় না, বাই বর্ন বা ব্লাড কানেকশন এরকম কিছু থাকে, একটু একটু গান গাইতে পারি, হয় কিনা জানি না, মানে গানের কোনো গ্রামাটিক্যাল শিক্ষা নেই আমার, কিন্তু একটু একটু গাইতে পারি, তাই মানে সঙ্গীত শিল্পী বলার মতন সাহস নেই, তবে ঘরোয়া পরিবেশে যে কোনো পরিবেশে বন্ধু বান্ধবদের সামনে দু এক লাইন গাইতে পারি। এটা অনেকটা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একদম। শিল্প প্রতিভা যেটা তোমার মধ্যে আছে। একদম। হ্যাঁ, এটা বংশ পরম্পরায় যেতে পারে, বিষয়টি এরকম। বিশেষ করে আবার তুমি শিল্পীর পরিবেশে বড় হয়েছো, হ্যাঁ। বাবা মার কাছ থেকে একটা শিল্পীর পরিবেশ পেয়েছো পরিবারের ভেতরে, তো তোমার মধ্যে শিল্পী সত্তাটা সেভাবে বেড়ে উঠেছে। হয়তো তুমি ঠিক গানের শিল্পী হওনি, কিন্তু আবৃত্তি, অভিনয় এগুলো তো একটা শিল্পের আরেকটা রূপ। হ্যাঁ, অবশ্যই। তো তোমার পরিচয় জানতে পেরে খুশি হলাম। তাহলে আমরা আজকে আমাদের মূল উদ্দেশ্য সেই কবিতা পাঠের দিকে চলে যাই। আমি জানি তুমি অনেকগুলো, প্রায় 1 ডজন কবিতা নিয়ে প্রস্তুত আছো। তাহলে তুমি প্রথম কবিতা দিয়ে শুরু করো। প্রথমে আমি আমার একটি প্রিয় কবিতা দিয়ে শুরু করতে চাই। প্রিয় কবির প্রিয় কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি। তো আমার একটি প্রিয় কবিতা হচ্ছে হঠাৎ দেখা। হঠাৎ দেখা কবিতাটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার, ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন সব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধ হলো। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেম চুপ করে। তারপর বললেম, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেম নাকি। ও বললে, থাক, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা একা একা। ধন্যবাদ। ধন্যবাদ নির্ঝর, অসাধারণ পারফরমেন্স করেছো, খুব ভালো লাগলো শুনে। তো আমরা আবৃত্তির
এই অংশে আমি তোমার কাছে যে প্রশ্নটা নিয়ে আসব, তুমি আবৃত্তির কবিতা নির্বাচনে কি কি বিষয়কে প্রাধান্য দাও? কবিতা বিষয় নির্বাচনে আসলে আমি প্রাধান্য দেই আমার কণ্ঠে যেরকম কবিতা শুনতে শ্রোতারা পছন্দ করে, আমি সেরকম কবিতা নির্বাচন করার চেষ্টা করি। অনেকে বলে আমার কণ্ঠে রোমান্টিক কবিতা ভালো আসে, আর বিদ্রোহী কবিতা একটু কম ভালো আসে। হতে পারে সেটা বয়সের ম্যাচিউরিটির অভাব। তো সেই কারণে আমি আমার সফট জোন যেটা, আমি রোমান্টিক কবিতা সিলেক্ট করতেই পছন্দ করি। হ্যাঁ, এটা ঠিক বলেছো। ব্যক্তিত্বের সাথে কবিতা আবৃত্তি নির্বাচনে একটা সম্পর্ক থাকা হ্যাঁ। উচিত। সবার কণ্ঠে সব কবিতা ভালো লাগবে না, একদম। এবং সবার ব্যক্তিত্বের সাথে সব কবিতা যায় না। হ্যাঁ। কোনো ব্যক্তির কোনো বিদ্রোহী কবিতা আছে, সেটা নারী কণ্ঠে যায় না। হুম। আবার কোনো প্রকৃতির সংক্রান্ত কবিতা আছে বা অন্য ধরনের কবিতা আছে যেটা সকল বয়সে সকলের জন্য উপযোগী না। তো বয়সের ব্যাপারটা একটা ফ্যাক্টর, যে খুব হ্যাঁ। ইয়াং যদি কেউ খুব গভীর বিরহের বা তাত্ত্বিক অথবা বিদ্রোহী কবিতাগুলো পড়ে, এটা অনেকের সাথে যায় না। অনেকের সাথে মানিয়ে যায়, মানে যারা খুব দক্ষ শিল্পী তারা করে নিতে পারেন, কিন্তু আমার কেন জানি না ওই বোঝাই যায় যে কণ্ঠস্বরটা এখনো সেরকম ম্যাচিউরড হয়ে ওঠেনি হয়তো। সে কারণে আমি চেষ্টা করি যথাসম্ভব রোমান্টিক কবিতা সিলেক্ট করতে। মানে প্রত্যেক আবৃত্তিকারকে বুঝে নিতে হবে তার নিজ নিজ ক্রাইটেরিয়াটা কত দূর হতে পারে একদম। সে, এবং কোন কবিতাগুলো তার কণ্ঠে সবচেয়ে বেশি ভালো শোনায়। হ্যাঁ। এবং এই সিলেকশন করা, নির্বাচন করাটা কিন্তু কবিতার আবৃত্তির প্রথম পর্ব এবং খুবই একটা প্রধান বিষয়। আমরা অনেকে বিখ্যাত কবিতাগুলো পড়ে পড়ে বিখ্যাত হতে চাই এবং প্রথমেই একেবারে মাঠ ফাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখি, কিন্তু সেরকম বিখ্যাত কবিতা পড়লেই যে তোমার সাথে মানাবে ব্যাপারটা কিন্তু তা না। একেবারেই না। আমি এই বিষয়গুলো আলোচনা করছি। আমি হয়তো এখানকার আজকের অনুষ্ঠানে তোমাকে সব কবিতা শুধু পড়তে দিয়ে আমি রক্ষা পেতে পারতাম, কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি না এই জন্য যে যারা যারা শ্রোতা আছেন, আবৃত্তি শ্রোতা আছেন, এবং যারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, অনেকেই আছে কিন্তু আবৃত্তি শিখছে, হ্যাঁ। তো তারা যেন আমাদের আলোচনার মধ্য থেকে কিছু শিক্ষণীয় বিষয় পায়। আমাদের অনুষ্ঠানটা শুধু তোমাকে প্রেজেন্ট করা, একই সাথে আমাদের আলোচনার মধ্যে যদি শিক্ষণীয় কিছু থাকে, এটা কিন্তু যারা হবু আবৃত্তিকার আছে, ভবিষ্যতের আবৃত্তিকার যারা এখন শিখছেন, তাদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, অভিজ্ঞতা অনেক কাজে দেয়। হ্যাঁ, ছোটখাটো আলোচনা, ছোটখাটো কথার মধ্য থেকেও অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু বেরিয়ে আসে। তো সেই জন্য আমি কথার আবৃত্তির ফাঁকে ফাঁকে কথা ঢুকিয়ে দিচ্ছি এবং কিছু কিছু জ্ঞান আপনার সাথে তত্ত্ব কথা share বলে করছি। আমার অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ঠিক আছে, এখন আমি জানি তোমার কবিতা সিলেকশনের মধ্যে বেশ কিছু দীর্ঘ দীর্ঘ কবিতা রেখেছো, সেই জন্য কথা কমিয়ে এখন আমি আবৃত্তিতে যাব এবং তোমাকে আবৃত্তির পেছনে একটু বেশি সময় দিতে হবে। হ্যাঁ, এখন যে কবিতাটা পড়বো, এই কবিতাটা সম্পর্কে একটু বলতে চাই। সেটা হচ্ছে, এটা রোমান্টিক কবিতা না। এই কবিতাটা হচ্ছে এরকম, আমরা আসলে ধর্ম নিয়ে যুদ্ধ করি অনেকে। কার কবিতাটা? এটা লিখেছেন কবি জয়দেব বসু। কবিতার নাম ভারত এক খোঁজ। কবিতার শুরুতে এই জন্যই এটুকু বলছি যে আমরা আসলে ধর্ম নিয়ে অনেকে যুদ্ধ করি, মানবতাটা ভুলে যাই, যেটার আসলে কোনো মানে নাই। আমরা সৃষ্টির সেরা জীব, অথচ এই ক্ষেত্রটা আসলে আমরা হয়তো আমরা যে সেরা জীব সেই পরিচয়টা আমরা ভুলে যাই। সেই কারণে আমরা যুদ্ধ করি। সে কারণেই হয়তো ভারতে যখন বাবরি মসজিদ ভাঙা হয়, তখন বাংলাদেশে মন্দির ভাঙা হয়, আবার যখন অন্য কোথাও মন্দির ভাঙা হয় তখন আবার মসজিদ ভাঙা শুরু হয়। মানে এটা আমরা একটা যুদ্ধর মতো তৈরি করে ফেলি। তো সেটারই একটা প্রতিবাদ বলা যেতে পারে। বিশিষ্ট কবি জয়দেব বসুর লেখা এই কবিতাটি ভারত এক খোঁজ। আমি কবিতাটি পড়ার চেষ্টা করছি। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না। জানি না আমার বাবাকে, আমার মাও জানত না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাহর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো উঠছেই না।
মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন, যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার না। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, পয় প্রণালীহীন খুপচি ছোপড়া, ভিখিরি, জোচ্চোর, দাগি, মাতাল, আর কোন কোন মধ্যরাতে আচমকা হুইসেল, ঘরে ঢুকে পড়তো পেট মোটা উন্মত্ত থানেদার, মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত। সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালী হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেওয়ালের ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবেন পপি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়, মাননীয় বিচারক। আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান, আর দালান থেকে শীষ মহল পর্যন্ত পৌঁছতে পেরেছিলেন আমার মা। তারপর জীবনের লাথ খেতে 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 ওই ঝোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন মাননীয় বিচারক, কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম। কেউ বলছে এখানে জন্মেছিলেন কোনো এক পৌরাণিক রাজা, কেউ বলছে এইখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তাড়া খাওয়া এক বাদশাহ। আমি জানি না পৌরাণিক কোন চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদৌ সম্ভব কিনা। আমি জানি না এত বছর আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাও নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার ইন্তেকালের ভয় নেই, আখেরাতের লোভ নেই, মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই জন্মভূমির জন্যে, এই ছোপড়ার জন্যে আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্তের নামাজ। রহম করুন মাননীয় বিচারক, রহম করুন। আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন। আমি মরিয়া হয়ে উঠবার আগেই। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি করেছ। আমার মনে হয় আমার সাথে সাথে দর্শকরাও মন্ত্রমুগ্ধের মতো তোমার কবিতা পাঠ শুনছিল। সবারই ভালো লেগেছে আমি নিশ্চিত। তো অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা যে শিক্ষাটা নিতে পারি এই কবিতা থেকে, সেটা কিন্তু বিশাল। যদি কবিতা যদি সময়ের কথা না বলে এবং আমাদের জীবনের দর্শনকে যদি উন্নত না করে, তাহলে কবিতার প্রয়োজনীয়তাটা কি? কে বলেছিলেন আমার ঠিক মনে নেই। কেউ একজন বলেছিলেন যে মন্দির মসজিদ নিয়ে যদি মানুষে ঝগড়া বিবাদ বাঁধে, তাহলে মন্দির মসজিদের চাইতে পতিতালয় শ্রেয়। এই কবিতার প্রসঙ্গে কেউ একজন বলেছিলেন, আমার এই মুহূর্তে তার নাম মনে পড়ছে না, তবে কথাটা আমার মনে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। হ্যাঁ, বিপ্লবী কথা। এই কবিতার সাথে মিলে যায় অনেকটাই। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী কবিতায় যাই। আচ্ছা, পরবর্তীতে আমি আরেকটি রোমান্টিক কবিতা পড়ব। খুবই বিখ্যাত কবিতা, কবি নির্মলেন্দু গুণের লেখা, তোমার চোখ এত লাল কেন। হ্যাঁ, আমার খুব প্রিয় একটি কবিতা, অনেকের প্রিয় কবিতা। আমাকে অনেকে বলেছে এই কবিতাটি পড়তে অনুষ্ঠানে আসলে। পড়ছি, তোমার চোখ এত লাল কেন, লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পা খানিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাটশাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক। কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। Thank you. সুন্দর কবিতা নির্বাচন করেছো এবং সেই সাথে চমৎকার আবৃত্তি, দুটোই চমৎকার। নির্মলেন্দু গুণের বেশ কিছু অসাধারণ প্রেমের কবিতা আছে যেটা সবাইকেই নাড়া দেয়, এবং আমার মনে হয় আমাদের সাথে সাথে শ্রোতাদের মধ্যে একটা বিরাট অংশের প্রিয় কবিতা হচ্ছে এই তোমার চোখ এত লাল কেন। অনেক ফেভারিট কবিতা, অসাধারণ একটা অনেকেরই। কবিতা। তো আমাদের আবৃত্তি শেখার ব্যাপারে কারো কারো আগ্রহ আছে, অনাগ্রহ আছে। তোমার মতে কি আমাদের আবৃত্তিটা কেন শেখা উচিত? আবৃত্তিটা আমাদের শেখা উচিত কারণ আবৃত্তি শুধু আবৃত্তি করার জন্য না, আবৃত্তি আমাদের একই সাথে অনেকগুলো জায়গায় নিজেকে ডেভেলপ করার সুযোগ করে দেয়। যেমন আমি আমার কথা যদি বলি, আমি যখন স্কুলে পড়তাম আমি 5 জন লোকের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, লজ্জা পেতাম। আমার স্পষ্ট মনে আছে আমি যখন ক্লাস 7-এ পড়ি আমার ইংলিশ ম্যাম আমাকে বলেছিল যে নির্ঝর তুমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারো না। তো এই একটা পরিবেশে মেশার জন্য 10 জন লোকের সামনে দাঁড়িয়ে সাহস নিয়ে 10টা কথা বলার জন্য বা একটা লাইন কথা বলার জন্য যে কি বলবো এটাকে, মানে অনেকে আছে না ভয় পায়, নার্ভাস হয়ে যায়, সেই ব্যাপারগুলো যেন না ঘটে তার জন্য আবৃত্তি একটা কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে আবৃত্তি যে করবে সে অবশ্যই উচ্চারণে তাকে সাবলীল হতে হবে, শুদ্ধ উচ্চারণে কথা বলতে জানতে হবে। তো যারা একটু গুছিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলে তারা সব জায়গায় কিন্তু অন্যদের থেকে একটু আলাদা দৃষ্টিতে তাদেরকে সবাই দেখে, আলাদা একটা মর্যাদা পায়। যে ভালো কথা বলতে পারে, অনেকে আছে যে দেখতে সুন্দর না কিন্তু কথা এত সুন্দর করে বলে তার কথাই মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে। তো এটা একটা খুবই ভালো দিক যেটা আসলে ওই জায়গাটাতে ডেভেলপ করতে গেলে আবৃত্তি মাস্ট। এবং আবৃত্তি কিন্তু জ্ঞানের চর্চাকেও অনেক বাড়ায়। আমি এমন অনেক কিছু আছে যা আবৃত্তির কবিতা পড়ে পড়ে শিখেছি, শুনেছি, জেনেছি। এমন অনেক ইতিহাস আছে, ইতিহাস রিলেটেড জিনিস, যে কোনো কিছু আবৃত্তি। কারণ আবৃত্তি বা কবিতা হচ্ছে একটা মাত্র মাধ্যম শিল্পের যেখানে কোনো মিথ্যা কথা লেখা হয় না, আর লেখা হয়ই না। এই মডার্ন যুগে এসে যদি কোনো চাটুকার ব্যক্তি মিথ্যে কথা লিখেনো, সেটা আসলে আবৃত্তিতে আসে না। আবৃত্তিতে আসে অনেক যাচাই বাছাইয়ের পরেই। তো এটা একটা শুদ্ধ শিল্প মাধ্যম, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এটা ভালো কাজে দেয়। হ্যাঁ, চমৎকার উপলব্ধি, তুমি সঠিকভাবে ধরতে পেরেছো ব্যাপারটা। মূলত আবৃত্তি আসলে একটা প্রেজেন্টেশন, মানে নিজেকে মঞ্চের সামনে, হাজারো জনতার সামনে অথবা একটা রুম ভর্তি মানুষের সামনে নিজেকে উপস্থাপন করা শব্দের মাধ্যমে, অন্যের তৈরি শব্দের মাধ্যমে। কিন্তু তুমি মূলত যেটা করছো সেটা হচ্ছে নিজেকে উপস্থাপন করছো। এই উপস্থাপন করতে গেলে তোমাকে মঞ্চ ভীতি দূর করতে হবে, মনের সাহস থাকতে হবে, বুকে বল থাকতে হবে, অনেক অবশ্যই। কিছুর একটা সমন্বয়। আমরা হয়তো অতটা গভীরভাবে চিন্তা করি না, শুধু মঞ্চে গেলাম, দাঁড়িয়ে একটা কবিতা পড়ে দিলাম, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু কাজ করে। একজন আবৃত্তি শিল্পী শুধুই একজন আবৃত্তি শিল্পী নয়, সে আসলে সমাজের অনেক কাজ করে, কারণ তার চেতনার জায়গাটাও অনেক বেশি প্রসারিত হয়, মানবতার জায়গাটাও অনেক বেশি প্রসারিত হয়। আমি আমার বিদেশে পড়াশোনার অভিজ্ঞতা থেকে বলছি যে ওখানে যখন বাংলাদেশি ছাত্ররা তারা যখন প্রেজেন্টেশন দেয়, যে কোনো প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা ভালো হয় না। ইন্ডিয়ান ছাত্রদের তুলনায় তারা অনেক পেছানো থাকে। গোছানো কথা বলাই বলো, ইংরেজিতে পারফরমেন্সের কথা বলো, বা ওভারঅল যে প্রেজেন্টেশনের যে ব্যক্তিত্বটা, সেই ডেভেলপমেন্টটা কিন্তু তাদের নাই। বেশিরভাগ ক্ষেত্রে তারা দুর্বল প্রেজেন্টেশনে। আবৃত্তির মাধ্যমে তুমি ক্লাস প্রেজেন্টেশন না হলেও গোড়ার দিকে কিন্তু ব্যাপারটা কিন্তু এক।
মৌলিক ব্যাপারটা কিন্তু এক। নার্ভাসনেস তো কেটেই যায়, অবশ্যই কেটে যায়। ভেতরে একটা সাহস সৃষ্টি হয়, সাহসের জন্ম নেয়। আর যে যে ভালো করে কথা বলতে পারে সে আসলে যে কোনো একটা পরিবেশে গেলে না পরিবেশটাকে নিজের আয়ত্তে নিয়ে নিতে পারে। আমরা আবৃত্তি থেকে শুধু যে ইতিহাস, দর্শন, জীবন দর্শন, দেশপ্রেম, প্রকৃতিকে নিয়ে উপলব্ধি, এরকম বিভিন্ন গুণাবলীর বিষয়গুলো আমরা যে শিখি, যে শুধুমাত্র তাই না, প্রেজেন্টেশন এবং ব্যক্তিত্বের বলিষ্ঠতা এবং সাবলীল উপস্থাপনা অনেক কিছু শিখতে পারি। তো আমি এই জন্যই মনে করি যে আবৃত্তির মাধ্যমে আমরা একসাথে অনেক কিছুই সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারি এবং জানতে পারি। হ্যাঁ, তো চলো আমরা তোমার পরবর্তী কবিতা শুনি। আচ্ছা, এবার যে কবিতাটি পড়ছি এটি একটি বিপ্লবী কবিতাই বলা যায়। কবিতাটির নাম বাঁশি, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। এই কবিতাটি আমার খুব প্রিয় একটি কবিতা। আমি মঞ্চে কবিতাটি পড়েছিলাম পরে আমার গুরু তিনি বলেছিলেন কবিতাটি আরো ভালো করে শিখতে। আরো ভালো করে শেখার চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। কবিতাটা পড়ছি বাঁশি, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। আমার কলেজের বন্ধু সত্য দারুণ বাঁশি বাজাত। উত্তাল সেই সত্তরের কোন এক বৃষ্টি ধোয়া সন্ধ্যায় সত্য খুন হল। বাঁশি বাজানোর সাথে সত্য রাজনীতিও করত। আমি কিছু করতাম না, পারতামও না, শুধু মন দিয়ে পড়াশোনা করতাম। সত্য বাঁশি বাজাতে পারত, অদ্ভুত স্বপ্নের মতো সুর শোনাত আমাদের। ওর বাঁশি আমাকে খুব টানত। সেই সত্য খুন হয়ে গেল। খবর পেয়েও গলাকাটা সত্যর লাশ আমি দেখতে চাইনি, যেতে পারিনি। কিন্তু তারপর থেকে ঘুম ভেঙে যাওয়া কত রাতে যে আমি সত্যর বাঁশি শুনতে পেয়েছি। সত্য বলতো, মামা কাকা না থাকলে এদেশে চাকরি হয় না, সব সালা খালি স্বজন পোষণ। কলেজ জীবন শেষ হবার পর মামার দৌলতে আমি একটা ভালো চাকরি পেয়ে গেলাম। যথাসময়ে আমার বিয়ে হলো। বন্ধুরা বর যাত্রী হয়ে সঙ্গে গেল। খুব হইচই, আনন্দ হলো। বৌভাতের দিন সাদা শাড়ি পরে সুপর্ণা এসেছিল। শীতের সেই সন্ধ্যায় ওর গায়ে শাল বা কার্ডিগান ছিল না, কাঁধে ছিল ছোলা ব্যাগ। একসময় যা সত্তর চওড়া কাঁধে ঝুলত। এখন আমি ভালো চাকরিতে আরো ভালো পদে আসেন, নিজের বাড়ি হয়েছে, গাড়িও কিনেছি। সত্তর রাজনীতির বন্ধু যারা, তাদের অনেককেও পরে দেখেছি দিব্যি প্রতিষ্ঠিত হয়েছে। তাদের পতাকার রং লেগেছে তাদের গালে। আজকাল আমি কবিতাটা বেশ লিখি, লোকে বেশ প্রশংসা করে, বইটাও ছাপা হচ্ছে, নামডাকও হয়েছে। আমি এখন ওই যাকে বলে প্রায় সেলিব্রিটি আর কি। আমার বউয়ের গয়না আর শাড়ির উজ্জ্বলতা ওই যাকে বলে পড়শির ঈর্ষা, ওনার স্প্রাইট। আমার ছেলে নামি ইংরেজি স্কুলে পড়ে, উজ্জ্বল ছাত্র। ওর মায়ের ইচ্ছে ওকে বিদেশে পাঠাবো উচ্চ শিক্ষার জন্য। একদিন, তখন শ্রাবণ মাস, সারা দুপুর একটানা বৃষ্টি হয়েছে। সেদিন ছুটি ছিল। বিছানায় শুয়ে ঘুম এসে যাচ্ছিল। সেই আধো ঘুমে আমি সত্যকে দেখতে পেলাম। দেখলাম ভীষণ বৃষ্টি পড়ছে, ঝাপসা হয়ে গেছে চারদিক। সেই ভীষণ চেনা, বহুবার শোনা স্বপ্নের মতো একটা সুর। বৃষ্টিতে সত্য ভিজে যাচ্ছে, তবু সে বাঁশি বাজিয়ে যাচ্ছে। হঠাৎ কোথা থেকে একটা দারুণ জোরে শব্দ হলো। দেখলাম একটা লোক খুব কাছ থেকে সত্যকে গুলি করলো। সত্যর বুকটা ফুটো হয়ে গল গল করে রক্ত ঝরতে লাগলো। সত্য কিন্তু হাসছিল, আর বাঁশিও বাজাচ্ছিল। বৃষ্টির শব্দকে ছাপিয়ে সত্যর বাঁশি, রক্তের প্রচন্ড স্রোতকে ছাপিয়ে সত্যর বাঁশি।
আমার ঘুম ভেঙে গেল। কিন্তু কিন্তু কি আশ্চর্য, কে বাঁশি বাজাচ্ছে? ওই তো স্পষ্ট শুনতে পাচ্ছি। কে 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 বাজাচ্ছে বাঁশি? আমি চিৎকার করে উঠলাম, ছুটে এসে ঘরে ঢুকলো আমার স্ত্রী। এ কি, অমন চেঁচাচ্ছ কেন? কে বাজালো বাঁশি? কে আবার? বুবান, আমার ছেলে। বুবান আমার ছেলে? আমার মাথায় হঠাৎ রক্ত চড়ে গেল। বললাম, না, বাঁশি বাজাবে না, ওকে বারণ করো, ওকে বারণ করো। বলতে 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 আমি কেমন ক্ষেপে উঠলাম। তখন বুবান এসে সামনে দাঁড়িয়েছে, ওর হাতে বাঁশি। অবাক হয়েও আমায় দেখছে। আমি ঝরঝর করে কেঁদে ফেললাম। ছেলের হাত দুটো ধরে বললাম, না বাবা, বাঁশি বাজাস না। তুই সেতার শেখ, শরৎ শেখ, বাঁশি নয়। বাঁশি বাজালে এদেশে তার গলা কেটে নেওয়া হয়। বলতে 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 আমার গলার স্বর কান্নায় বুঝে এলো। আমার একমাত্র সন্তান অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। তার চোখে সংখ্যাহীন প্রশ্ন। ধন্যবাদ। খুব ভালো লাগলো শুনে। মঞ্চে একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা, তুমি জানো এটা। ভালো কবিতা সিলেকশন করেছো তুমি। যে গানের সাথে জড়িত বা কবিতার সাথে জড়িত, তুমি তোমার পারফরমেন্সের আউটপুটটা কি? মানে তুমি কি কি ভিডিও বের করেছো বা কয়টা ভিডিও করেছো, কি কি কাজ করেছো? আমি গত বছর 22শে অক্টোবর প্রথম আমার ইউটিউব চ্যানেল খুলেছি। আমার ইউটিউব চ্যানেলের নাম নির্ঝর দ্য ব্র্যান্ড। তো চ্যানেলের নামটা এরকম হওয়ার উদ্দেশ্য যেটা ছিল, সেখানে আমি আমার আবৃত্তি, আমার গান, কিংবা আমার অভিনয়, শর্ট ফিল্ম, কিংবা যদি কখনো কোথাও ঘুরতে যাই সেই ট্রাভেল ব্লগ সবকিছু আপলোড করব। মানে আমি কি কি করতে পারি সবকিছু সেখানে থাকবে। কিন্তু এই এক বছরে যেটা হয়েছে, সেখানে সবই কবিতা, সবই আবৃত্তি হয়েছে। আবৃত্তির ভিডিওই বানিয়েছি, পোয়েটিক ফিল্ম বানিয়েছি 12টার মতন, আর এমনিতে বাকিগুলো অডিও আবৃত্তি। আবৃত্তির কথা বলছি, এমনিতে মঞ্চে তো নিয়মিত কাজ হচ্ছে, সেটার তো আর কোনো ডকুমেন্ট থাকে না। একটা শো থাকে, শিল্পকলা একাডেমিতে হয়, আগামী মাসেও আছে। এই তো। কামনা করছি তোমার ইউটিউব চ্যানেল আরো প্রসার লাভ করবে এবং ভবিষ্যতে তুমি আরো চমৎকার পারফরমেন্স দিয়ে দর্শকদের মুগ্ধ করবে। তো আমরা তোমার পরবর্তী কবিতায় যাই। লম্বা লম্বা কবিতা মনে হচ্ছে। না, এখন ছোট কবিতা, রোমান্টিক একটি কবিতা পড়বো। এই কবিতাটা আমার খুবই প্রিয়, খুবই প্রিয় কবিতাটা কেন প্রিয় তা বলি। এই কবিতাটা হচ্ছে অনেক দিন আগে, প্রায় 6-7 বছর আগে। তখন আমি মোবাইলে নিজের কবিতা নিজে রেকর্ডিং করে করে শুনতাম। এই কবিতাটা করেছিলাম তখন নন প্রফেশনালি। কবিতাটা তখন ফেসবুকে মানুষের এত ভালো লেগেছিল, সবাই এত প্রশংসা করেছিল, পরবর্তীতে আমি এই কবিতাটা অনেকের মোবাইলের রিংটোন হিসেবেও পেয়েছি। তো এই কারণে এই কবিতাটার প্রতি আমার একটা এক্সট্রা ভালো লাগা সবসময় কাজ করে। তো আমি যেখানে যে এই কবিতাটা রাখার চেষ্টা করি। পড়ছি কবি জগন্নাথ চক্রবর্তীর লেখা ছায়া কবিতাটি। তুমি আমার খুব কাছে এসে বসেছিলে, যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে। তুমি, সম্পূর্ণ তুমি আমার মধ্যে পড়ে গিয়েছিলে, যেমন করে লোকে জলে পড়ে বা প্রেমে পড়ে। তুমি নয়, তোমার ছায়া, তোমার ইচ্ছা, অনিচ্ছা এবং স্বপ্ন সবই ভিজে গিয়েছিল। অবশ্য আমি সেজন্য দায়ী, কারণ আমি তোমাকে ঠেলে ফেলে দিয়েছিলাম আকণ্ঠ জলে। আমার মধ্যে, ঠিক আমার মধ্যে নয়, আমার ইচ্ছার মধ্যে, এবং তোমাকেও নয়, তোমার ছায়াকে। এখন তুমি কি করবে? ফড়িংয়ের মতো উড়তে উড়তে আবার খুব দূরে চলে যাবে? যদিও ছায়াকে ফেলে রেখে
উড়ে যাওয়া সহজ নয়, বিশেষত নিজের ছায়াকে। রামধনুর গা থেকে রং মুছে ফেলা যদিও বা সহজ। নাকি কাছে এসে বসবে, একেবারে কাছে, যেমন করে সোনালি ফড়িং এসে বসে জলের কিনারে? তোমার ছায়া নয়, তুমি। ধন্যবাদ। অসাধারণ, খুব ভালো লাগলো শুনে। তোমার নেক্সট প্ল্যানটা কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি? তুমি কবিতার ভিডিও বের করেছো, চিত্রনাট্য বের করেছো, শর্ট ফিল্মে অভিনয় করেছো, রাইট? হ্যাঁ, তো ভবিষ্যতে আর কোনো চমৎকার পরিকল্পনা আছে কিনা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য? আমার একটা ধারাবাহিক নাটককে ডিরেকশন দেওয়ার কথা চলছে এবং গল্পটাও আমার লেখা। এটা একটা ড্রিম প্রজেক্ট আমার জন্য। এটা হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আনতে পারবো। আশীর্বাদ করবেন যেন কাজটা ভালো মতো করতে পারি। আমি নিশ্চিত তুমি করতে পারবে এবং সেই শুভকামনা রইল। ধন্যবাদ। ঠিক আছে, আমরা সময় স্বল্পতার কারণে আবার পরবর্তী কবিতায় চলে যাই। এতগুলো কবিতা 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো কিনা জানি না। তোমার পরবর্তী কবিতাটা কোনটা পড়ছো? এখন যে কবিতাটা পড়ছি এটা আমার ভীষণই প্রিয় কবিতা। প্রিয় কবিতা এই জন্য বলছি কারণ এই কবিতাটা আমি যতবার পড়ি কিংবা যতবারই অন্যেরটা শুনি, আমার নিজের ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, বাংলা ভাষার প্রতি আমার ভালোবাসা অনেক গুণ বেড়ে যায়। এবং আমার এটা বিশ্বাস, এই কবিতা যেই শুনবে বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা সবসময় আরো বাড়তে থাকবে। এবং তো কবিতাটা হচ্ছে কবি সৃজন সেনের লেখা মাতৃভূমির জন্য। বড় কবিতা পড়ছি। মাতৃভূমির জন্য লিখেছেন সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ এখনো আমার স্মৃতিকে এলোমেলো করে দেয় সেই সময়ের একরাশ কালো কালো ধোয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল। আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটার নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোয়া দেখেছি। সবাই আতঙ্কে রাইট লাগছে, রাইট লাগছে, রাইট লাগছে বলে ছুটোছুটি করছিল। এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম আমার প্রিয় বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ, আর আমার প্রিয় কাজলা দিদিকে। আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় মাতৃভূমিকে, আমি ছেড়ে এসেছিলাম আমার প্রিয় জন্মভূমিকে। আর সেদিনের পর থেকে একদিনের জন্যেও আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। এখন আমার স্মৃতিতে সবকিছু ঝাপসা। সেই ঘর, সেই গাছ, সেই কাজলা দিদি, সব সব। চাঁদপুর থেকে স্টিমারে করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স পেটরা ওলট পালট, এবং অবশেষে এক সন্ধ্যাবেলা শিয়ালদা স্টেশনে। তারপর ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট। প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি। সেই অন্ধ গলির 11 B নাম্বার বাড়িতে ছোট্ট একটা ঘর। সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান। আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের ওপর উপর হয়ে চিৎকার করে বলতো, বাঙালো, রস খাইল, ভাড় ভাঙিল, পয়সা দিল না, সেই আমি।
সেই আমি চারদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করবার জন্যে প্রাণপণ চেষ্টা করতে 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 যখন ধীরে ধীরে অন্য মানুষ হয়ে উঠছিলাম, ঠিক তখনই আমার জন্মভূমি থেকে আমার বাবার একটা চিঠি এসেছিল। সবাই সে চিঠি নিয়ে জোরে জোরে আলোচনা করছিল, আর আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে। গুলি। বহু বছর পর জানতে পেরেছিলাম ঢাকায় সেই গুলি চলেছিল তাদের ওপর যারা আমার মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছে। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে চিৎকার করে গাইছিল, ওরা আমার মুখের কথা কাড়িয়া নিতে চায়। আর সেই মুখের কথার গৌরব রক্ষা করতে তারা নাকি পুষ্পাঞ্জলির মতোই তাদের প্রাণকে সমর্পণ করেছিল। আর আমি তখন এপার বাংলায় আমার আমার সমস্ত বাঙালপনাকে ঝেড়ে ফেলে দিয়ে ধীরে ধীরে হয়ে উঠছি ক্রেতাতুরস্থ এক অন্য মানুষ। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি রণপায়ে এগিয়ে চলেছি। ইংরেজিতে কথা বলায়, চাল চলন, আদব কায়দায় আমি এখন সবাইকে মুগ্ধ করতে পারি। রাম ব্যানার্জি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। এখন আর কেউ আমাকে বাঙাল বলতে সাহস পায় না, বরং একটু সমীহ করেই চলে। আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে। আমরা আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে এখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি। তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন এক সাহেবী কোম্পানির নামী অফিসার, যেই কোম্পানির অভিভাবক নামজাদা এক বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, চুক্তি, পরামর্শ, কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ, আমার আজকের প্রতিপত্তি। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো করে ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না নিজের মাতৃভাষায় কয়েকটা লাইন। আমার ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা এখন নিতান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে যখন অন্যদের সঙ্গে অনর্গল কথা বলতে দেখেছি, তখন আমার বুকের ভেতর কেমন যেন একটা কষ্ট হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতর কোনো লজ্জা ছিল না, বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন আরো উজ্জ্বল হয়ে উঠতে দেখেছি। আমার ভেতর সেদিনের সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে কুমড়ে কুমড়ে উঠছিল। আমার বারবার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই, আমি যেন শিকড় বিহীন এক চির বিদেশী। তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয়, তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে। সেই বাংলাদেশের জন্যে, সেই বাংলা ভাষার জন্যে, একটুখানি বাঙালি হয়ে উঠবার জন্যে একটা ভয়ঙ্কর যন্ত্রণা আমার বুকের ভেতর টনটন করতে থাকে, টনটন করতে থাকে, টনটন করতে থাকে। ধন্যবাদ ভাইয়া। কবিতাটা খুব দীর্ঘ হলেও কিন্তু এটা কিন্তু বোরিং মনে হয়নি, ক্লান্তিকর মনে হয়নি একেবারেই। এবং তোমার কবিতার বাছাইগুলো খুব কঠিন কঠিন কবিতা তুমি বাছাই করো। আমি কিন্তু কখনো এত জটিল কবিতা করার সাহসই পাই না। আমি সবসময় সহজ কবিতাগুলো খুঁজি। আমায় তুমি এমন করে আকাশ থেকে মধ্যরাতে নামলে কেন, নামলে যদি মধ্যরাতেই। এরকম কবিতা আমিও পড়ি, আমি প্রচুর সহজ কবিতা পড়ি। যে কবিতাগুলো ইজি ডেলিভারি আছে, অনেক বেশি মনে রাখতে হয় না,
অনেক ভ্যারিয়েশন দরকার হয় না, একটুনি মোটামুটি কাজ সেরে মঞ্চ থেকে নেমে যাওয়া যায়, এরকম কবিতাগুলো আমি সবসময় সিলেক্ট করি। তো তোমাদের দুঃসাহস, আমি জানি এটা কিভাবে করো। আপনি আজকে সামনে আছেন বলে আমি কবিতাগুলো পড়ার সাহস পাচ্ছি। না, ভালো হয়েছে। বলতে গেলে তুমি নবীন আবৃত্তিকারী, তাই না? একেবারে তুমি নবীন। জানো এই কবিতাটা বাংলাদেশের সেরা আবৃত্তিকার যেমন মাহিদুল ইসলাম উনি করেন, হ্যাঁ, এবং তারা ছাড়া এই কবিতাটা খুব বেশি পারফর্মার নেই, একদম টপ লেভেল ছাড়া খুব একটা পারফর্মার নেই যারা এটা করতে পারে এবং ভালোভাবে ডেলিভারি দিতে পারে। খুবই চ্যালেঞ্জিং একটা হ্যাঁ, কবিতা। হ্যাঁ। তো এর মধ্যে একটা কমেন্ট পড়ে নেই। ডায়ানা কায়সার, ডিলারা কায়সার লিখেছেন, সালাম জানিয়েছেন, দিস ইজ মি, অলওয়েজ লাভ টু হিয়ার বাংলা আবৃত্তি, আই লাভ ইউর ভয়েস। তোমার পরিচিত হয়তো? না, আমি চিনি না। আচ্ছা, ঠিক থ্যাংক ইউ সো মাচ আছে। যিনি লিখেছেন। এই ফাঁকে আমি একটা নিজের কবিতা পড়তে পারি আশা করি। আমি এতক্ষণ বলবো ভাবছিলাম ভাইয়া, আপনার কণ্ঠে একটা কবিতা না শুনলে আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ থাকবে। একটু ভেরিয়েশন হোক, মানে দর্শক একটুকলো কবিতা একজনের কাছ থেকে শুনলে হ্যাঁ। হয়তো একটু বোর্ড হতে পারি, দর্শক বিরক্ত হয়ে যাবে একটু- আমার কণ্ঠস্বর শুনে। এখন না না, সেটা হয়তো বিরক্ত হবে না, কিন্তু ধরো 3টা তরকারি আছে, এর মধ্যে যদি আরেকটা তরকারি যোগ করা যায় তাহলে আরেকটু স্বাদযুক্ত হতে পারে, তাই না? অবশ্যই। তো সৈয়দ শামসুল হকের খুব অসাধারণ একটা কবিতা, নিজেকে ঠিক তোমার জন্য, দারুণ একটা কবিতা। একটা কবিতা খুব ভালো লেগেছে আমার। সকলেই কিছু না কিছু করছে, তৈরি করছে বাড়ি, কেউ জাহাজ, কেউ তরবারি। তাদের সব তৈরি হয়ে গেছে, তাদের বাড়ি, তাদের জাহাজ আর তরবারি। এখন তারা বাস করছে, সাজিয়ে তুলছে বাড়ি। এখন তারা জাহাজ নিয়ে চলে যাচ্ছে দূরে, আবার দেশে ফিরে আসবে বলে। এখন তারা যুদ্ধ করছে একটা কিছু বাঁচিয়ে রাখতে, তুলে ধরছে নিজের হাতে বানানো তরবারি। কিন্তু আমার নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে নতুন একটি হাত বাড়িয়ে হাত ধরতে পারি। আমার 2টি হাত ছিল, সে অনেক আগেই কাটা গেছে। আমার 2টো পা ছিল, সে অনেক আগেই ভুলে গেছে হাঁটা। আমার 2টো চোখ ছিল, অনেক আগেই নগ্ন রোদ পুড়িয়ে দিয়ে গেছে চোখের তারা। আমার জন্যে একটা স্তরের কিছু উচ্চারণ ছিল, সেই নেইর মধ্যে এখন শুধু স্তব্ধতার পিঁপড়েগুলোর অনবরত চলা। আর তার ভেতরে তুমি, হঠাৎ করেই তুমি, তোমার মতো যে আছে যে যার, তার দরকার কি বাড়ি কিংবা জাহাজ তরবারি। তুমি তার বাসা এবং দূরে যাবার যান, এবং বাঁচিয়ে রাখার জন্যে যখন যা দরকার তুমি সেই ব্যক্তিগত তীক্ষ্ণ তরবারি। কিন্তু নিজেকেই তো তৈরি করা শেষ হলো না, শেষ হলো না যে তোমার দিকে হাত বাড়িয়ে হাত ধরতে পারি, যে পা বাড়িয়ে সঙ্গে যেতে পারি, যে চোখে আবার স্বপ্নগুলো জমা রাখতে পারি, যে তোমার সঙ্গে এক আসনে বসে আবার আমি শ্লোক রচনা করতে পারি। তোমার যদি ইচ্ছে থাকে তো ইচ্ছে দিয়েই পারি, না হয় অনেক দেরি হয়ে গেছে, তবু এখনো তো পারি, আগের মতোই পারি। যেমন লোকে বানায় গাড়ি, জাহাজ, তরবারি, আমি আবার নিজেকে ঠিক তোমার জন্যে তৈরি করে হাত বাড়াতে পারি, এবং সঙ্গে নেবার জন্যে আবার পা বাড়াতে পারি, পারি, পারি। অসাধারণ হয়েছে, অসাধারণ। ধন্যবাদ। খুব প্রিয় কবিতা, খুব ভালো লাগলো শুনতে পেরে আপনার কণ্ঠে। এই কবিতাটা মানে নিজে পড়েও আমি উজ্জীবিত হই, এবং হয়তো এটা কারো মনে হয় যে আমার মনের কথা কারোর সৈয়দ জন্য। শামসুল হকের মানে কবিতা পড়লে একটা অন্য রকম ব্যাপার হয়। আমি আজকে আমার কবিতার লিস্টে ওনার একটা কবিতা রেখেছি। আমার খুবই প্রিয় একজন লেখক, কবি, নাট্যকার। খুব ভালো লাগলো আপনার কবিতাটা। ঠিক আছে, আমরা তাহলে এখন তোমার কবিতার দিকে যাই। আমাদের হাতে 10 মিনিট সময় আছে, জানি না তোমার দীর্ঘ কবিতা কয়টা আমরা ম্যানেজ করতে পারবো। এখন পড়ছি বিশিষ্ট কবি আসাদ চৌধুরীর লেখা বারবারা বিটলারকে।
বারবারা, ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে নামিয়েছিল। প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি। আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক। আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয় তুমি ডেট করতে শিখে গেছ। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত প্রেশিয়ারের নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঠেকে দিলে? আমার ভীষণ জানতে ইচ্ছে করে। তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়াখার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপাসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুটজুতো থেতলে দেয়। জুয়েমান ছবিটি দেখেছ বারবারা? গির্জায় ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি, বুকটা শুধু খা খা করেছিল। সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিওরে উঠবেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার। আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো। সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবারা, এসো। রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষু মানবতাকে গাই। বিবেকের জং ধরা দরজায় প্রবল করাঘাত করি। অন্যায়ের বিপুল হিমালয় দেখে সুক্রুদ্ধ হই, সংগঠিত হই। জল্লাদের শানিত অস্ত্রে সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে, দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে, ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবারা, বজ্র হয়ে বিদ্ধ করি তাকে। ধন্যবাদ নির্ঝর। সুন্দর আবৃত্তি, একটি বহুল প্রচলিত কবিতা এবং চ্যালেঞ্জিং। এবং যখন একটি কবিতা বহুল পঠিত হয় তখন কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায় এবং সবাই কম্পেয়ার করতে শুরু করে যে ও এরকম করেছে, তাহলে তোমারটা কেমন হচ্ছে। তো তুমি জানো যে আমি এই চ্যালেঞ্জগুলো নেই না। এমন সব কবিতা বাছাই করি যে সাধারণ শ্রোতারা শোনেনি। যেমন মাকিদ হায়দের কবিতা খুব বেশি একটা মঞ্চে আসে না, তাই আমি সবসময় বাছাই করে মাকিদ হায়দের কবিতা নিতাম এই জন্য যে কেউ যেন আমার ভুল না ধরতে পারে। তোমার এই কবিতায় আমি হয়তো প্রতি লাইনে লাইনে ধরতে পারি যে অমুক শিল্পী এমন ভাবে করেছে, তাহলে তোমার এখানটা ঠিক হয়নি, এরকম কিন্তু হতেই পারে। তো এসব থেকে নিরাপদ থাকার জন্য তোমাকে একটা কৌশল শিখিয়ে দিলাম। হয়েছে সেটাই স্বাভাবিক, কারণ হচ্ছে ওই যে আমি বললাম আমি রোমান্টিক কবিতার সাথে বেশি ফ্যামিলিয়ার। এরকম কবিতার সাথে ওই আমার যায় না আমার কণ্ঠে, তারপরেও চেষ্টা করি যদি কখনো হয়ে যায়। হ্যাঁ, নিজেকে নিরাপদ রাখার যে কৌশলটা আমি তোমাকে শিখিয়ে দিলাম সেটা কিন্তু মনে রেখো। হ্যাঁ অবশ্যই, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো ঠিক আছে, আমরা পরবর্তী কবিতায় চলে যাই। পরবর্তী কবিতা আমার প্রিয় কবি সৈয়দ শামসুল হকের লেখা, আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি
পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরিয়াত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিপিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজায়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথে চলি, চোখে নীলাকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। চমৎকার, খুব ভালো লাগলো। কবিতাটা আমাদের সবাইকে উজ্জীবিত করে। ধন্যবাদ নির্ঝর তোমার এই কবিতা সিলেকশনের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, তোমার সর্বশেষ একটি কবিতা শুনবো। আর তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই যে তুমি বিভিন্ন ধরনের কবিতা পড়ো, কিন্তু ব্যক্তিগতভাবে তোমার কোন ধরনের কবিতাটা পছন্দ? রোমান্টিক, বিদ্রোহী, দেশপ্রেমের, দার্শনিক কবিতা? আমার স্যাড রোমান্টিক যে কবিতাগুলো হয়, বিরহের কবিতা বেশি পছন্দ। তোমার কণ্ঠে যাও ওটা বেশি? দুইটা ক্ষেত্রে। যেমন হচ্ছে আমি যখন আমার প্রিয় আবৃত্তিকারের কণ্ঠে কবিতা শুনি, তখন এই যে এখন যে কবিতাটা পড়লাম, কিংবা যে বিপ্লবী এরকম যে কবিতা বারবারা বিডলারকে, কিংবা সবুজ শাড়িতে লাল রক্তের ছোপ, এরকম যে কবিতাগুলো যখন আমি শুনতে বসি আবৃত্তি, তখন আমার ওই কবিতাগুলো খুবই প্রিয়। আবার যখন আমি নিজে আবৃত্তি করতে বসি, তখন আমার কাছে বিরহের কবিতা খুব প্রিয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে লাস্ট কবিতাটা শুনি। শেষ একটা রোমান্টিক কবিতা দিয়ে শেষ করছি। আমার আরেকজন প্রিয় কবি নির্মলেন্দু গুণ, ওনার লেখা উল্লেখযোগ্য স্মৃতি। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায়। একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল, তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস। সেই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরের প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই। একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল। ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূরবী বলেছিল, আমি তার চিরকালের শত্রু। আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না। নিজেরই শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান। ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে এসে এখনো দাঁড়াই। আমার এছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই। সেই আমার প্রেম, অত্যাবধি সেই আমার
পূর্ণ ভালোবাসা। আমার একাকী যাত্রা জীবনের নিঃসঙ্গতা বুঝে সদ্য বিবাহিতা আমারই সহদরা সিথিতে রঙিন চাঁদ মেখে নিয়ে একদিন শিয়রের কাছে বসে বলেছিল, চল কদিন আমার বাড়ি সমুদ্রের হাওয়ায় কাটাবি। আমি জানি আজও সেই সমুদ্রের হাওয়া, আজও সেই একমাত্র ভালোবাসার স্মৃতি, আজও সেই মুহূর্তের প্রেম। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এতক্ষণ এতগুলো কবিতা আমাদেরকে শুনিয়েছো। তোমার সিলেকশন খুব ভালো ছিল এবং কবিতাগুলো শুনতে শুনতে আমি নিজেও মন্ত্রমুগ্ধ ছিলাম এবং আশা করি দর্শকদেরও সেই পরিমাণই ভালো লেগেছে। তো তোমার যদি শেষ কোনো মন্তব্য থাকে আমাদের জন্য, দর্শকদের জন্য। দর্শকদের জন্য বলতে চাই, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আরো ভালো ভালো আবৃত্তি বা কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর সেই সাথে দর্শকদের কাছে আমার একটা চাওয়া থাকবে, সেই চাওয়াটা হচ্ছে আবৃত্তি শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আমাদের বাংলা ভাষার যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা যেন আমাদের মুখের ভাষার জন্য, আমাদের উচ্চারণের জন্য, কথা বলার ধরনের জন্য যেন কখনো বিকৃত না হয়ে যায়। বাংলা হচ্ছে একটি মিষ্টি ভাষা, তাই এই ভাষার সম্মান সৌন্দর্য আমরা যেন সবাই মিলে রক্ষা করতে পারি। এটা শুধুমাত্র যারা বাচিক শিল্পী তাদের দায়িত্ব নয়, এটা 18 কোটি জনগণ সবার দায়িত্ব, আমাদের দেশকে সুন্দর রাখা এবং আমাদের যে ভাষার জন্য আমরা এত লড়াই করেছি, এত কিছু করেছি, এখন সেই ভাষাকে আমাদের সম্মান জানানো উচিত। এটা শুধুমাত্র 21শে ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকা উচিত নয়। আমি মনে করি আমরা আমাদের কথার ভাষা ঠিক করি, রাস্তাঘাটে যেখানে যে কোনো জায়গায় আমরা সুন্দর করে আমাদের বাংলা ভাষাটাকে যত্ন করে উচ্চারণ করি। কারণ একমাত্র প্রবাসে যারা থাকে, যারা চাইলেই মাতৃভাষায় নিজের মনের কথা প্রকাশ করতে পারে না, তারাই বুঝবে বাংলার আসল গুরুত্বটা কোথায়, না বলতে পারার যন্ত্রণাটা কোথায়। আমরা দেশে আছি, আমরা যেন এই কাজটা আজ থেকে করি, এটাই থাকবে দর্শকদের কাছে চাওয়া। আমার জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সুন্দর বলেছো, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি কবিতার জন্য যে প্রস্তুতি নিয়েছো এবং এটার জন্য যে সময় ব্যয় করেছো, সেই সাথে আমাদের এখানে উপস্থিত হয়েছো, সেই জন্য আবারও ধন্যবাদ। আর দর্শক শ্রোতা মণ্ডলীর কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানটি কষ্ট করে সময় দিয়ে দেখার জন্য, শোনার জন্য। আশা করি পরবর্তী পর্বে আপনাদের উপস্থিতি থাকবে একইভাবে শুক্রবারে। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। খুদা হাফেজ।